মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকদের আন্দোলন অষ্টম দিনে গড়েছে। নগর ভবন ছেড়ে এখন মৎস্য ভবন ও কাকরাইল ছড়িয়েছে এই আন্দোলন। রাতভর সেখানে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন ইশরাকের সমর্থকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট ঘোষণার পরও শপথ না পড়তে দেয়ায় ক্ষোভ জানান তারা। সরকার ইচ্ছাকৃতভাবে শপথ নিয়ে এমন গড়িমসি করছে বলে অভিযোগ তাদের। এদিকে আন্দোলনকারীদের দাবির সাথে একত্রতা জানিয়ে অন্তর্বর্তী সরকারের সব দায়িত্ব থেকে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন ইশরাক হোসেন। দর্শক, আন্দোলনে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, ইশরাকের সমর্থকরা আজকে কি বলছেন? কারণ যেহেতু আজকেই তো এই একটি রিট আবেদনের শুনানির সময় আছে, সেই বিষয়ের জন্য তারা অপেক্ষা করছেন কিনা এবং একই সাথে এই বিক্ষোভ তারা কতক্ষণ চালিয়ে যাবেন? তানিয়া, এখন কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মাঝেও আসলে রাত থেকে তো তারা অবস্থান করছেনই, এবং এই বৃষ্টির মধ্যেও যমুনার সামনে অর্থাৎ কাকরাইল মোড়ে গতকালকে দুপুরের পর থেকে তারা যেখানে অবস্থান করছিলেন সেখানে কিন্তু ইশরাক সমর্থকরা এখনও অবস্থান নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন। তাদের সবার আসলে একটি কথা যে তাদের যে দাবি, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করাতে হবে এবং দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। সে দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হবে তারা আসলে রাজপথ ছেড়ে যাবেন না, এবং যে কোনো ধরনের পরিস্থিতিতে তারা আসলে এই রাজপথে থেকে আন্দোলন তারা চালিয়ে যেতে চান। এবং তারা কিন্তু আমাদেরকে বারবার একটি বিষয় বলছিলেন যে আসলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে কিনা সে সন্দেহ তারা বেশ কিছুদিন ধরেই করছিলেন, যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কেন আসলে আদালতের রায়ের পরও শপথ করানো হচ্ছে না। আজকে আপনি জানেন যে হাইকোর্টে একটি রিটের শুনানি রয়েছে এবং রায় দেওয়ার কথা রয়েছে। সেই রায়ে আসলে কি রেজাল্ট আসে আমরা সেটির অপেক্ষায় কিন্তু এখানে সমর্থকরা যেমন রয়েছেন, আমরাও আসলে সেটি জানবার জন্য রয়েছি যে আসলে কি রায় হয়। সেটির উপরে কিন্তু আন্দোলনের গতিপথ অনেকটাই নির্ভর করবে বলে সমর্থকরা বলছেন। যদি তাদের পক্ষে রায় আসে তাহলে তারা এখানেই তাদের আন্দোলন সমাপ্তি করবেন বলে জানিয়েছেন। আজকে তো হাইকোর্টে রিট শুনানি রয়েছে, সেখান থেকে যদি ইতিবাচক কোনো সাড়া না আসে তাহলে আপনাদের পরবর্তী আন্দোলনের পদক্ষেপ কি হবে? পরবর্তী কর্মসূচি এই সরকারের পতনের কর্মসূচি। ইশরাক ভাইকে শপথ নিতে হবে আর শিশু উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। আমরা মনে করি এই শিশু উপদেষ্টারা দেশকে ধ্বংস করে দিচ্ছে, আজকে দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে। আমাদের একটাই দাবি থাকবে পরবর্তীতে এই সরকারের পদত্যাগ। আমরা জাতীয় নির্বাচনের দিকে যেতে চাই। আমরা মেয়র পেয়র কিছু চাই না, আমরা জাতীয় নির্বাচন চাই। মেয়র দিয়ে বোঝা গেছে তারা একটা নাটক করতেছে। তারা আমাদের সাথে জাতীয় নির্বাচনে কি করবে এটা দিয়ে বোঝা যাচ্ছে। তারা শিশু উপদেষ্টাদেরকে ঢাকাতে নির্বাচিত করার, তারা একটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই, তাদের একটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই। এটা আমরা বলতে চাই, ঢাকাবাসী লড়বে, বাংলাদেশের মানুষ বিএনপির পাশে আছে, রাজপথে থাকবে। জাতীয় নির্বাচনের দাবিতে আমরা অগ্রসর হচ্ছি। ডিসেম্বরের নির্বাচন না হলে আমরা রাজপথে থাকবো টানা। আচ্ছা, আপনারা তো রোদে পুরে বৃষ্টিতে ভিজেও আন্দোলন করছেন, আপনাদের স্বার্থের জায়গাটা যদি একটু বলেন, এত কষ্ট করে আন্দোলন করছেন। আমরা চাই ইশরাক ভাইয়ের মেয়র পদে পরিণত দাবিতে আমরা আন্দোলন করব এবং রাজপথে থাকবো। তানিয়া, আসলে আন্দোলনকারীদের কিন্তু একটাই দাবি যে যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতিও তারা আন্দোলন চালিয়ে যেতে চান। আদালত থেকে আজকে কি রায় আসে সেটি তারা শোনার অপেক্ষায় রয়েছেন। আসলে ইতিবাচক কোনো সাড়া যদি না পান, আদালত থেকে ইতিবাচক কোনো রায় না এলে তারা আসলে আরো কঠোর আন্দোলন চালিয়ে যাবেন, সেই হুঁশিয়ারি কিন্তু তারা গতকালকে থেকে করছেন। একটু আগেও তারা আসলে জানাচ্ছিলেন। এখন পর্যন্ত এই বৃষ্টিতে ভিজে তারা আসলে যমুনার সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন কতক্ষণ থাকে বা সর্বশেষ কি খবরাখবর থাকে সেসব নিয়ে হয়তো পরবর্তী কোনো বুলেটিনে আবারও যুক্ত হতে পারবো আপনার সাথে। তানিয়া, শাহিদুজ্জামান সাকিব, নিশ্চয়ই আমরা ফিরবো আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী শাহিদুজ্জামান সাকিব ছিলেন আমাদের সাথে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ হবে আজ সকালে। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এই আদেশ হবার কথা রয়েছে। এর আগে বুধবার একই বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ঠিক করে দেওয়া হয়। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট জারি করে নির্বাচন কমিশন। গেজেট জারির পর ইশরাককে কেন শপথ দেয়া না হয় এজন্য গত ১৪ মে হাইকোর্টে রিট করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশিদ।
দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। আদেশ কখন হতে পারে এবং একই সাথে আদেশ যদি আন্দোলনের দাবির বিপরীতে যায় সেক্ষেত্রে পরবর্তী আইনি পদক্ষেপ কি হতে পারে? সবকিছুই নির্ভর করছে আজকের এই আদেশের উপর। বিচারপতি আকরাম হোসেন এবং বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে গত 2 দিন যে টানা শুনানি চলল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে যাতে শপথ না পড়ানো হয় এর জন্য যে রিট করা হয়েছিল, সেই রিটের শুনানি কিন্তু 2 দিন চলার পরে কিন্তু আজকে আদেশের জন্য দিন নির্ধারণ করা হয়েছে এবং বেলা 11টা সেই সময় ছিল। এবং কিছুক্ষণ আগে আমি আদালতে গিয়েছিলাম এবং আদালত কিন্তু আইনজীবী, 2 পক্ষের আইনজীবী আছে, রিটকারী মামুনুর রশিদের আইনজীবী মোহাম্মদ হোসেন এবং বিএনপির পক্ষে বিএনপি নেতা ইশরাক হোসেনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, তিনিও উপস্থিত হয়েছেন। এবং আদালতে সকাল 10টার পর থেকে অন্যান্য আইনজীবীর যে মামলাগুলো সেগুলোর মেনশন চলে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আদালতের এজলাসকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে। আদালতে আইনজীবী, সাংবাদিকের বাইরে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সবাই কিন্তু এখন প্রত্যাশা করছে যে কখন এই রায়টা, এই আদেশটা হবে। এবং আদেশের যেহেতু 2 পক্ষই যার যার অবস্থান থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, তারা যুক্তি দেখিয়েছেন যে মামুনুর রশিদ একজন আইনজীবী, তিনি জনস্বার্থে যে রিটটা করেছেন তার এই রিট করার এখতিয়ার নেই, যেহেতু তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো বাসিন্দা নন এবং তিনি কোনো এই নির্বাচনে অংশগ্রহণও করেননি, মানে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বীও না। তিনি তার বিএনপির পক্ষে ইশরাকের পক্ষে আইনজীবীরা দাবি করেছিলেন হয়তো ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষে এটা করা যেতে পারত এবং তার পক্ষে কোনো ইন্ধন আছে কিনা সেই বিষয়ে সন্ধিহান তারা প্রকাশ করেছেন। তাদের যুক্তি এবং তারা দাবি করেছেন যে রিটকারী যে রিট করেছেন তিনি যাতে এইটার আইনি লড়াইয়ের যে একটা ফি আছে সেটাও যাতে তার জরিমানা করা হয় এবং রিট যাতে খারিজ করা হয় এবং ইশরাককে যাতে শপথ পড়ানো হয় সেই দিকে তারা জোর দিয়েছেন। অন্যদিকে ইশরাকের পক্ষের যে আইনজীবী মামুনুর রশিদ, তিনি দাবি করেছেন যে নিম্ন আদালতে নির্বাচন ইশরাকের পক্ষে দেয়া হয়েছিল, সেখানে আইনি ব্যতয় ঘটেছে, সেখানে অনেক আইনের যে যথাযথ অনুসরণ করা হয়নি সেই বিষয়ে তারা যুক্তি তুলে ধরেছেন। এবং সব মিলিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যেই বিচারপতি আকরাম হোসেন ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দিবেন। তবে এই আদেশকে কেন্দ্র করে যেহেতু ঢাকা এই আদালতের বাইরেও আন্দোলন চলছে এবং এই আদেশকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের যে বেশ কয়েকটি যে আইন শৃঙ্খলা বাহিনীর বা যৌথ বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর তারা টহল দিচ্ছেন, তাদের সাজোয়াজান রয়েছে এবং বিজিবি রয়েছে এবং ভিতরে কিন্তু পুলিশের তৎপরতাও বা নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। যে পরিমাণ পুলিশ থাকার কথা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার চেয়ে বেশি পুলিশ মোতায়েন রয়েছে। সব মিলিয়ে কিন্তু এই আজকের এই আদেশে কি হবে, এই আদেশের পরবর্তী ইশরাকের পক্ষের আইনজীবী তারা কি সিদ্ধান্ত নেবেন বা রিটকারীর পক্ষে সে আইনজীবী কী সিদ্ধান্ত নেবেন সেইগুলো আমরা কিন্তু পরবর্তী সংবাদে কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো। যেহেতু 11টা বাজে সময় নির্ধারিত হয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই আদেশ হয়ে যাবে তা নিয়ে। এরপরে আমরা পুরো বিষয়টি আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। এর জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই হচ্ছে তানিয়া ইশরাক হোসেনের এই মামলার বা রিটের সর্বশেষ পরিস্থিতি। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জুবাইদুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, তার যে একটা দুর্নীতির মামলার সাজার যে বাতিলে 3 বছরের, সেইটার কিন্তু শুনানি বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে শুরু হয়েছে। সব মিলিয়ে এই সংবাদটাও আমরা পরবর্তী সংবাদে দিতে পারবো। নিশ্চয়ই সৈকত সাদিক, ইশরাক হোসেন মেয়র পদে শেষ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসছেন কিনা সেটি জানার পাশাপাশি আপনি যেমনটা বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রীর যে এরই মধ্যে তার বিরুদ্ধে যে অর্থের যে মামলা রয়েছে তারও একটি শুনানির খবর আসলে আছে। সবকিছু নিয়ে নিশ্চয়ই আমরা আবার আপনার কাছে ফিরবো। দর্শক, যেতে চাই এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে আজ শাহবাগে বিক্ষোভ করছে ছাত্র দল। সেই খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদ ইবনে মালেক। ফরাদ, শাহবাগের খবর জানাবেন। ছাত্রদল, আমরা জানি যে তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে যাচ্ছে এবং বেশ অনেক দিন ধরেই তারা এটি করছে। আজকে সেই বিক্ষোভ কর্মসূচির খবর জানানোর পাশাপাশি যেহেতু শাহবাগে কয়েকদিন ধরে এই আন্দোলনটা চলছে, নিশ্চয়ই সেখানকার নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচলের নিশ্চয়ই বিঘ্ন হচ্ছে, সেই খবরও আপনার নজরে আসছে।
তানিয়া সকাল 10টা থেকে সাম্য হত্যার প্রতিবাদে আজ আসলে অষ্টম দিন সাম্য হত্যার প্রতিবাদে তার হত্যাকারীদের আটক করা, গ্রেফতার করা এবং দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ছাত্র সংগঠন আন্দোলন করছিল। ছাত্রদল টানা 8 দিন ধরে এই আন্দোলনটি করছে। আজও ছাত্রদল এখানে আন্দোলন অবরোধ করছে। বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে মূলত আন্দোলনটি করছে। আমরা একটু দেখাতে চাই, শাহবাগ এই চত্বরের চারপাশে তারা বৃষ্টি উপেক্ষা করে ভিজে ভিজে তারা এখানে অবস্থান নিয়েছে এবং তারা তাদের অবরোধ কর্মসূচি আন্দোলন তারা জারি রেখেছে। তারা বলছেন যে 8 দিন পেরিয়ে গেলেও সাম্য হত্যাকারী যারা রয়েছেন তাদেরকে এখনও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় বা গ্রেফতার করা হয়নি এবং তাদের নিয়ে এই বিষয়ে কোনো ব্যবস্থাও নিচ্ছে না প্রশাসন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েও তারা আসলে প্রশ্ন করছেন এই জায়গাতে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে নীরব ভূমিকা পালন করছে। এই বিষয়গুলো নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত সাম্য হত্যার দৃষ্টান্তমূলক বিচার তারা দেখতে না পাবেন, মূল অপরাধী যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। জানিয়ে রাখি, সাম্য ছাত্রদলেরই একজন নেতা ছিলেন, একজন কর্মী ছিলেন এবং তার যে অনেক সহপাঠী ছিল তারাও এই বিষয়টাতে সহমত জানিয়েছে যে সাম্যকে এখনও পর্যন্ত সাম্যের যেই হত্যাকারী রয়েছে, মূল হত্যাকারী যারা রয়েছে তাদেরকে এখনও গ্রেফতার আওতায় আনা হয়নি। ছাত্রদল সভাপতি আমাদেরকে কিছুক্ষণ আগে জানালেন যে এখনও পর্যন্ত সাম্য হত্যাকারীদের চিহ্নিত যে হত্যাকারী রয়েছে তাদেরকে আসলে আটক করা বা গ্রেফতার করা যায়নি এখন পর্যন্ত। সিসিটিভি ফুটেজ দেখে এখনও সেভাবে শনাক্ত করা যায়নি। তবে তারা আর কত অপেক্ষা করবেন সে প্রশ্নটিও তিনি এখানে করেছেন। বৃষ্টি হচ্ছে চারপাশে, মুষলধারার বৃষ্টি হচ্ছে শাহবাগে। এই বৃষ্টিতে তারা অবস্থান নিয়েছেন এখানে এবং তাদের অবস্থান নেবার ফলে শাহবাগের চারপাশেরই আসলে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। তারা এখানে আন্দোলনটি চালিয়ে যাচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলনে যতক্ষণ পর্যন্ত তারা দৃষ্টান্তমূলক শাস্তি পেয়েছেন এমন বিষয়টি যতক্ষণ পর্যন্ত না পাবেন তানিয়া, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে আন্দোলনটি চালিয়ে যাবেন। পরাদীপ মালিক, অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরবো নিশ্চয়ই আবারও ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি জানবার জন্য। পৃথকীকরণ অধ্যাদেশ কার্যকর হলে নিজেদের ভবিষ্যৎ ইকোনমিক ক্যাডারের মতো হওয়ার আশঙ্কা করছেন এনবিআর শুল্ক ও কর ক্যাডারের কর্মকর্তারা। আইনি মারপ্যাচে পুরো রাজস্ব ব্যবস্থা কি করায়ত্ত করবে প্রশাসন ক্যাডার? কর্মকর্তাদের মতে অর্থ উপদেষ্টার অনড় অবস্থানও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় প্রধান উপদেষ্টার মাধ্যমে অধ্যাদেশ স্থগিত করতে এনবিআর চেয়ারম্যানকে পরামর্শ দিয়েছেন জ্যেষ্ঠ কর্মকর্তারা। রুহুল আমিনের রিপোর্ট। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করে সরকার। রাজস্ব আদায়ে অর্থ মন্ত্রণালয়ের অধীনে 2টি নতুন বিভাগ গঠনেরও রূপরেখা দেয়া হয় এতে। জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন এনবিআর এর বিভিন্ন স্তরের কর্মীরা। বুধবার চেয়ারম্যানের অপসারণ ও অধ্যাদেশ বাতিলের দাবিতে 5 দফা কর্মসূচিও ঘোষণা করেন তারা। কর্মকর্তারা জানান, রাজস্ব আদায় ও নীতি তৈরিতে নতুন 2টি বিভাগ হলে সীমিত হবে কর ও শুল্ক ক্যাডারের পদোন্নতি। তাদের মতে রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রণালয় পরিচালিত হয় প্রশাসন ক্যাডার দ্বারা। ফলে 2 বিভাগের উপসচিব থেকে সচিবের পদ থাকবে প্রশাসন ক্যাডারের জন্য নির্ধারিত। শুল্ক কর ক্যাডারের কর্মকর্তারা এই 2 বিভাগের উচ্চ পদে যেতে চাইলে তাদের আগে উপসচিব কোটায় যেতে হবে অথবা তাদের কাজ করতে হবে শুধু মাঠ প্রশাসনে। পরামর্শ কমিটির সুপারিশ ছিল দক্ষতা ও অভিজ্ঞতা বান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে 2 বিভাগের সচিব পদ কর ও শুল্ক ক্যাডারের জন্য সংরক্ষণ করতে হবে, কিন্তু এটি করা হয়নি। বরং কৌশলে প্রশাসন ক্যাডারের জন্য 2 পদ সংরক্ষণ করা হয়েছে। এনবিআর কর্মকর্তারা বলছেন, মন্ত্রণালয়ে সরাসরি আইন প্রয়োগ করার নজির নেই, কারণ এতে স্বার্থের দ্বন্দ্ব দেখা দেয়, নষ্ট হয় রাজস্ব বিভাগের চরিত্র। বরং রাজস্ব আদায়ে পৃথিবীর সব দেশেই স্বতন্ত্র এজেন্সি আছে, তাই পৃথকীকরণ চাইলেও এনবিআর বিলুপ্তির পক্ষে নন কর্মকর্তারা। কর্মকর্তাদের মতে 2টি বিভাগ স্বতন্ত্র করার কথা থাকলেও অধ্যাদেশে নীতি বিভাগকে রাখা হয়েছে উচ্চতর স্থানে, কারণ তাদের আইন প্রয়োগ ও পরিস্থিতি মূল্যায়নের ক্ষমতা দেয়া হয়েছে। এমন নানা আশঙ্কায় কঠোর কর্মসূচি দিয়েছেন কর্মকর্তারা।
এদিকে কর্মসূচি ঘোষণার পর করণীয় জানতে বুধবার বিকেলে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জুম মিটিং করেন এনবিআর চেয়ারম্যান। বৈঠকে একাধিক কর্মকর্তা চলমান পরিস্থিতিতে অসহায়ত্ব প্রকাশ করেন। তারা জানান, পরামর্শক কমিটির সুপারিশ প্রকাশ না করাও আমলে না নেয়ায় সন্দেহ তৈরি হয়েছে। অর্থ উপদেষ্টার আচরণও কর্মকর্তাদের আরও ক্ষুব্ধ করেছে। এ অবস্থায় প্রধান উপদেষ্টার মাধ্যমে অধ্যাদেশ স্থগিতের ঘোষণা দেওয়ার পরামর্শ দেন তারা। আর অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণের কথা জানান এনবিআর চেয়ারম্যান। সেটা কমিটিকে দায়িত্ব দিয়েছে। রুহুল আমিন, ৭১, ঢাকা। দর্শক, এনবিআর এর অসহযোগ আন্দোলনের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, এই আন্দোলনের খবর জানানোর পাশাপাশি দুই পক্ষই তাদের সিদ্ধান্তে আসলে অনড়, আমরা গত কয়েকদিন ধরেই আসলে লক্ষ্য করছি। সেক্ষেত্রে এই সমস্যার সমাধানের কোনো ধরনের পথ আছে কিনা? সমস্যার সমাধানের কি উপায় হতে পারে এটি নিয়ে গতকালকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এনবিআরের জ্যেষ্ঠ কর্মকর্তা, বিশেষ করে যারা সদস্য এবং যারা কমিশনার, ভ্যাট কাস্টমস কমিশনার এবং ট্যাক্স কমিশনার, তাদের নিয়ে অনলাইনে জুমে একটি মিটিং করেছেন। প্রায় সোয়া ঘন্টা সেই মিটিংটি চলে এবং সেই মিটিংয়ে এই চলমান অচলাবস্থা কাটানোর নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় এবং এই পরিস্থিতির কেন উদ্ভব হলো সেই বিষয়গুলোও কিন্তু আলোচনায় আসে। কর্মকর্তারা সেই মিটিংয়ে যে বিষয়গুলো তুলে ধরেছেন, যে এনবিআর পৃথকীকরণ করে এই দুটি বিভাগ করা হলে কর্মকর্তাদের আশঙ্কা হচ্ছে যে তাদের পরিণতি হবে ইকোনমিক ক্যাডারের মতো। আপনি জানেন যে বিসিএস এর একটি অন্যতম অংশ ছিল ইকোনমিক ক্যাডার, যেটি এখন বিলুপ্ত হয়ে গেছে নানা রকম স্বার্থের দ্বন্দ্বের কারণে। স্বার্থের দ্বন্দ্ব বলতে অন্যান্য ক্যাডারের সঙ্গে তাদের নানা রকম যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টের একটা পর্যায়ে আমরা দেখেছি যে ইকোনমিক ক্যাডার এখন বিলুপ্ত প্রায়। তো সেই একই আশঙ্কা করছেন যে শুল্ক কর ক্যাডারের কর্মকর্তারা। তারা বলছেন যে যদি এই অধ্যাদেশ বাস্তবায়ন হয় সেক্ষেত্রে তারা এখন যেভাবে এনবিআর এর বিভিন্ন পদে এবং নিজেদের ক্যারিয়ার এগিয়ে নিতে পারেন, সেই এগিয়ে যাওয়ার সুযোগটা তাদের একেবারেই সীমিত হয়ে যাবে। গতকাল মিটিংয়ে এই বিষয়গুলো কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন এবং তারা আরেকটি বিষয় স্পষ্ট করে বলেছেন যে আলোচনার মাধ্যমে একটি সুস্থ সংস্কারের দিকে এগিয়ে যাওয়া সম্ভব ছিল, কিন্তু অর্থ উপদেষ্টার দিকে তারা বারবার আঙ্গুল তুলেছেন যে অর্থ উপদেষ্টার অনড় অবস্থান এবং অর্থ উপদেষ্টার অসম্মানজনক আচরণ কর্মকর্তাদের আরও খেপিয়ে তুলেছে, যে কারণে গতকাল কর্মকর্তারা 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে এবং একটি বড় আন্দোলনের ডাক দিয়েছে, যেটির মধ্যে কিন্তু এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানও পড়েছে। আমরা এখন তার দপ্তরের সামনে আছি। আমরা একটু দেখাতে চাই যে তার দপ্তরে কিন্তু আমরা খুব বেশি মানুষজন সকাল থেকে দেখতে পাইনি, যে দর্শনার্থী বা যারা সেবা প্রার্থী বা তার কর্মকর্তারা, এমনকি তাকেও আমরা তার দপ্তরে আজকে দেখিনি। তার ব্যক্তিগত স্টাফ যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান আজ এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড আগারগাঁওয়ে তার দপ্তরে এসে উপস্থিত হননি এবং গতকালও তিনি অফিস করেননি বলে তার ব্যক্তিগত যারা স্টাফ আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তিনি হয়তো সচিবালয়ে তার আরেকটি অফিস আছে, যেহেতু তিনি আইআরডি সচিব, সেখানে হয়তো অফিস করছেন, তবে সেটি এখনো আমরা নিশ্চিত নই। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু দুটি উল্লেখযোগ্য কর্মসূচি আছে। একটি যেমন এনবিআর চেয়ারম্যানকে অসহযোগিতা করার একটি কর্মসূচি আছে, এর পাশাপাশি প্রধান উপদেষ্টা বরাবর দাবি দাওয়া নিয়ে একটি স্মারকলিপি দিতে যাবেন এনবিআর কর্মকর্তারা, যারা আন্দোলন করছেন তারা যাবেন এবং এর পাশাপাশি সারা ঢাকা এবং আশপাশের অফিসগুলোতে কিন্তু অবস্থান কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই আন্দোলনটা কিন্তু ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শুরুতে আমরা দেখেছি তরুণ এবং মধ্য পর্যায়ের যে কর্মকর্তারা ছিলেন, পরবর্তীতে আমরা দেখেছি সেখানে আসলে ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাও আসলে যুক্ত হয়েছেন। ধন্যবাদ আপনাকে রুহুল আমিন। নিশ্চয়ই আমরা ফিরবো আপনার কাছে আবারও পরবর্তী কি অবস্থা এই আন্দোলন কর্মসূচি সেটা জানবার জন্য। হত্যাসহ একাধিক মামলার আসামি হিসেবে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে মমতাজ বেগমকে মানিকগঞ্জের আদালতে আনা হয়। কোর্ট আদালতের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল খায়ের জানান, সিংড়াই থানা হত্যা মামলায় 7 দিনের রিমান্ড এবং হরিরামপুর থানার মারামারির মামলায় 5 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বেলা 11:30টায় শুনানি হবে। 2013 সালে সিংড়াই উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের
সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হয়। এই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত 25শে অক্টোবর উপজেলার গোবিন্দনল গ্রামের মজনু মোল্লা বাদী হয়ে সিংরাইল থানার একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া হরিরামপুর থানার হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মেহের। মিহির, শুনানি কখন শুরু হবে নাকি শুরু হয়েছে সেটি জানাবেন, এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কি হতে যাচ্ছে? তানিয়া, এরই মধ্যে তাকে দুটি আদালতে আনা হয়েছে। এখানে একটি শুনানি হয়ে গিয়েছে। আপনাকে যদি বলি যে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত 3-এ প্রথম উঠানো হয়। এটি হরিরামপুর থানার একটি মামলা ছিল এবং এইটি মারামারির মামলা। এই মামলায় পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করেছিল এবং সেখানে শুনানি শেষ হয়ে গিয়েছে। শুনানিতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখন আরেকটি আদালত, যে সিংগাইর থানার হত্যা মামলা আছে, এই মামলার তিনি এজাহারভুক্ত 3 নম্বর আসামি। এই মামলায় 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে তাকে এজলাসে উঠানো হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত 1 মোহাম্মদ আব্দুল নূর, যিনি বিচারক আছেন, তার আদালতে শুনানি চলছে। এখানেও 7 দিনের যে রিমান্ড চাওয়া হয়েছে, শুনানি শেষে জানা যাবে যে এখানে তার রিমান্ড মঞ্জুর হবে কিনা। তবে আমরা যেমনটি বলছিলাম, হরিরামপুরে যে মামলাটি ছিল এটি একটি মারামারির মামলা ছিল। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর একটি অনুষ্ঠানে সেখানে মারামারি এবং হামলার ঘটনা ঘটে। সেখানে সেই হরিরামপুর থানার সেই মামলার আসামি ছিলেন। আর সিংগাইর থানার যে হত্যা মামলা, এটি 13 সালে একটি হরতালের সময় এখানে 4 জন মারা গিয়েছিল। ওই মামলার আসামি এখানে হত্যা মামলা, তারই শুনানি এখন চলছে। আমরা দেখেছি যে আদালত পাড়ায় এখানে নিশ্চিত একটা নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে যারা আইনজীবী আছেন, বিএনপি সমর্থিত যে আইনজীবী আছে, তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা মমতাজের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন, তারা ফাঁসির দাবিও করছেন। তো আমরা এখানে জানি তাকে কাশিমপুর কারাগার থেকে মূলত এই মানিকগঞ্জে আনা হয়েছিল। এই শুনানি শেষে রিমান্ডের আবেদন মঞ্জুর হলে তাকে তার পরবর্তীতে হয়তো আবার কাশিমপুর কারাগারেই নিয়ে যাওয়া হবে। যখন আবার রিমান্ড যখন মঞ্জুর হবে, তখন তাকে আবার মানিকগঞ্জের যে সিংগাইর থানা বা হরিরামপুর থানা এখানে নিয়ে আসা হবে। এটা পরবর্তীতে হবে। এখন আমরা আদালত পাড়ায় আছি। আমরা দেখছি যেখানে আদালত পাড়ায় বিভিন্ন আইনজীবী যারা আছেন তারাও স্লোগান দিচ্ছেন। এবং মনিরুল ইসলাম মিহির, অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই ফিরবো আবার আপনার কাছে। দর্শক, সহকর্মী মনিরুল ইসলাম মিহির ছিলেন এতক্ষণ আমাদের সাথে। দর্শক, এরই মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে আদালত। এই বিষয়ে এই মুহূর্তে সেখানে আইনজীবীরা প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। সংগ্রাম করেছিল, সেই ক্যাম্পাস প্রাঙ্গণে তাদেরকে লাশ হয়ে ঘরে ফিরতে হচ্ছে। সুতরাং আমরা মনে করি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন যেমন ব্যর্থ। 2 দিন হিয়ারিংয়ের পরে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে। সে রায়ে তাদের আবেদন রিট পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে এবং আদেশে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে, সেখানে যেতে পারে এবং সে ওইটা চ্যালেঞ্জ কেউ করে নাই। আর আইন অনুযায়ী নির্বাচন কমিশন শপথ নিয়েছে এবং আইন উল্লেখ করেছে, নির্বাচন গ্যাজেট করেছে, গ্যাজেট 30 শপথ হবে ল। এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে জনস্বার্থে, তবে সে মামলার ধরন ভিন্ন। মামলা করে মানবাধিকার নিয়ে মামলা করতে পারে, মৌলিক অধিকার নিয়ে মামলা করতে পারে, জনস্বার্থে মামলা। এখানে জনস্বার্থের কিছু নাই এবং উনি দেখাতে পারেন না যে উনি সমাজসেবা করেন, সমাজ সেবক হিসেবে
বা ঢাকা সিটি কর্পোরেশনের ভোটার হিসাবে যে ওনার কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে নিজেকে উনি কিন্তু প্রমাণ করতে পারেননি আদালতের নিকটে। আর এবং আদালত আরো বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। তো আগামী 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত, হাই কোর্ট অফ দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয়, সেটা আদালত অবমাননা হবে। যারা সংশ্লিষ্ট, যাদের নলেজ আছে মন্ত্রণালয় সম্পর্কিত, সবাই আদালত অবমাননা হবে। এবং আমরা কিন্তু আইনজীবীরা এর মধ্যে আলোচনা করে নিই, নেক্সট স্টেপ কিন্তু কন্টেম্পট অফ কোর্ট হবে। আমরা আশা করছি সরকার আইনের শাসনে বিশ্বাস করবে, রায়ের প্রতি আস্থা রাখবে। ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনের আজকের রায়ের প্রতি আস্থা রেখে আগামী 24 ঘন্টার ভিতর তার শপথের ব্যবস্থা গ্রহণ করবেন। লোকাল বলছে তার কোনো লোকস্টেন্ড নেই, সে তো লোকাল লয়ার মামলা করতে পারে, তবে এইসব মামলা না যেখানে কন্টেস্টিং পার্টিস আইনে বলা আছে কারা কারা এই মামলায় পার্টি হবে। এটা সিভিল কেসে কিন্তু আপনি অনেকগুলো পার্টি করতে পারেন, কিন্তু এখানে কিন্তু শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পার্টি হবে, আর কেউ পার্টি হবে না। আর সুতরাং প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয়, সে আপিলও করে নাই, তো তার লোকাশ্রীটাই এখানের মধ্যে সেটাই। আর নির্বাচন কমিশনের ভূমিকা সম্বন্ধে নির্বাচন কমিশন কিন্তু কিছু করণীয় নাই। নির্বাচন কমিশন করে বলেছে তারা আদালতের নির্দেশ পেলে স্বাধীনতার পরে যতগুলো রায় পেয়েছে সবগুলো তারা কার্যকর করেছে। ইলেকশন কমিশন তো পার্টি না, এখানে মানে প্রতিদ্বন্দ্বী না, এই জন্য তারা কন্টেস্ট করে না। গতকাল পর দেখেছেন কোনো আইনি জটিলতা নেই। না দেওয়াটা বরঞ্চ আদালত অবমাননা হবে। ওটা আর বলেছি সরকার মন্ত্রণালয় থেকে পিআরও বোধহয় বলছে যে একটা মামলা, হাইকোর্টে একটা মামলা বিচারাধীন আছে, এটার জন্য আমরা অপেক্ষা করছি। শেষ হয়ে গেছে, সুতরাং তার আর কোনো জটিলতা নেই, কোনো কিছু নেই, মানকে বাধা নেই। আশা করি ইনশাল্লাহ না, এইটা আসলে দেখুন, আমরা প্রথমে যেটা বলি যে ইন দ্য নেম অফ পিআইএল, অর্থাৎ পিআইএল এর নামে এটা প্রাইভেট অর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন। ইটস নট পিআইএল, নট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, ইট ইজ আইদার প্রাইভেট অর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন। তো পার্টি ইন্টারেস্ট, পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন, তো এটার মিনিংটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা যদি গত কয়েকদিনের ধারাবাহিকতা দেখি, এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা লয়ার নোটিশ ইস্যু করা হয়েছে, কোর্টে মামলা পেন্ডিং, যে কারণে শপথ নিতে দিচ্ছেন না। তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। দর্শকের মধ্যে আপনারাও জেনেছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর যেই নির্দেশনা চেয়ে করা রিট, সেটি খারিজ করে দিয়েছে আদালত। এবং তার আইনজীবীরা বলছিলেন যে এখন আর ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো আইনি বাধা নেই। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই, আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব যুক্ত হয়েছেন কাকরাইল মোড় থেকে, কারণ সেখানে এরই মধ্যে আপনারা জানেন যে 8 দিনের মতো কিন্তু ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য যেই আন্দোলন চালিয়ে যাচ্ছে তার সমর্থকেরা, সেই খবর নিয়ে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে।
সাকিব, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, এরই মধ্যে নিশ্চয়ই আপনার কাছে খবর গেছে যে রিট খারিজ করে দিয়েছে আদালত, এবং আইনজীবীরা কিন্তু বলেছেন যে এখন ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ নেওয়ার ক্ষেত্রে আইনি কোনো আসলে বাধা নেই, এখন খুব দ্রুততার সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেই এই কাজটি করতে হবে। এই খবর শোনার পরে সেখানে যারা আন্দোলন করছিলেন তাদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা? হাইকোর্টের যে রায়, সে খবর এই যমুনার সামনে আন্দোলনকারীদের মধ্যে আসার সাথে সাথেই কিন্তু এখানে বেশ আমরা তাদের মধ্যে উল্লাস লক্ষ্য করেছি। তারা আসলে সকলেই সন্তোষ প্রকাশ করেছেন, পাশাপাশি হাইকোর্টের যে রায়, তারা সেই রায়ের প্রতি আসলে সন্তোষ জানিয়েছেন এবং হাইকোর্টের এবং তারা ধন্যবাদ জানিয়েছেন যে তাদের প্রত্যাশা যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে হবে। সে দাবি তারা যে গত 8 দিন ধরে করে আসছিলেন, সেই দাবি হাইকোর্টও সে দাবির পক্ষেই রায় দিয়েছে যে ইশরাক হোসেনকে শপথ পড়াতে আর কোনো বাধা নেই। এই জন্যই তারা আসলে সন্তোষ প্রকাশ করেছেন এবং এখানে যারা গত কয়েকদিন ধরে এই আন্দোলন করছিলেন, গত রাত থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, তারাও কিন্তু আসলে বেশ উল্লাস প্রকাশ করেছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে। হাইকোর্ট তো আপনাদের পক্ষেই রায় দিয়েছে, এখন আপনাদের চাওয়াটা কি? এখন আমাদের চাওয়া হয়েছে ওনাকে শপথ বাক্য পাঠ করাবে এবং আগামী দিনে এই নগরবাসীর উন্নয়নের জন্য উনি একমাত্র মেয়র হিসেবে আমাদের সকল কাজ এবং সকল আবদার এবং সকল কিছু উন্নয়নের দিক উনিই নির্ধারণ করবেন। এই আমাদের নগরবাসীর সকলের পক্ষের আবদার। আপনাদের এই বিগত 8 দিন ধরে যে আন্দোলন আপনারা করে আসছিলেন, সেই আন্দোলনের কি হবে এখন, বা আন্দোলন আপনারা চালিয়ে যাবেন কিনা? এখন আমরা আসিফের পদত্যাগ চাই, আমরা আসিফের পদত্যাগ চাই। আমাদের মেয়র আল্লাহর রহমতে মেসেজ রহমত যে কোর্ট থেকে রায় পেয়েছে, এখন আমাদের জয় হয়েছে, এখন আমরা আসিফের পদত্যাগ চাই। পদত্যাগ না করে আমরা যাব না। সারা বাংলাদেশের নিরীহ মানুষকে রাজপথে নামায় খুন খরাবি করার চেষ্টা করেছে, আদালত অবমাননা করছে। এই আসিফের পদত্যাগ ইতিমধ্যে চাই আমরা 24 ঘন্টার ভিতরে আসিফের পদত্যাগ চাই। আমরা আসিফের পদত্যাগ যদি না হয়, আমরা আদালতের মাধ্যমে আমরা তাদেরকে পদত্যাগ করার বাধ্য করব। যদি আদালতের মাধ্যমে যদি পদত্যাগ না করে আসিফকে, তাহলে সারা বাংলাদেশের নিরীহ মানুষ নেমে যাবে। এখানে আন্দোলনকারীরা কিন্তু বলছিলেন যে তারা তাদের দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে, পাশাপাশি তারা আসলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ, যেটি আসলে গতকালকেও আসলে ইশরাক হোসেন এখানে আসলে বলে গিয়েছিলেন, সেই দাবিটি তারা এখনো করছেন। আন্দোলন আসলে তারা চালিয়ে যাবেন কিনা বা কতক্ষণ তারা এখানে অবস্থান করবেন সেসব বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি। নেতাকর্মী যারা এখানে আছেন, অবস্থান করছেন, তারা আসলে ঊর্ধ্বতন যে নেতাকর্মীরা রয়েছেন, এরপরে তারা আন্দোলন চালিয়ে যাবেন কিনা নিশ্চয়ই সেটি জানবো আমরা আপনার কাছ থেকে পরবর্তীতে। ধন্যবাদ শাহিদুজ্জামান সাকিব। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন চলছে। আজ বিক্রি হচ্ছে 1 জুনের টিকিট। এবারও শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল 8টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলে ট্রেনের টিকিট বিক্রি, আর পূর্বাঞ্চলে পাওয়া যাবে দুপুর 2টা থেকে। পর্যায়ক্রমে 27 মে পর্যন্ত অনলাইনে ঈদের আগাম টিকিট পাওয়া যাবে। ঈদের পরে ফিরতি যাত্রা টিকিট বিক্রি হবে 30 মে। ওই দিন 9 জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এবার 43টি আন্তনগর ও 10টি স্পেশাল ট্রেন চলবে।